গতদিন আমি যেখানে শেষ করেছিলাম তোমাদের পড়াটা, সেটা হচ্ছে যে অভিকেন্দ্র বল এবং অপকেন্দ্র বল। তো অভিকেন্দ্র বলের রাশিমালা আমি তখন বার করেছিলাম। অভিকেন্দ্র বলের রাশিমালাটা ছিল mv²/r। এখানে অবশ্য ভি এর টার্মে লিখছি, কারণ ভিটার রৈখিক বেগ আমার বেশি দরকার পড়ে ভিটাকে। যদি ওমেগার টার্মে লিখতে চাই তাহলে ওমেগা হাফ, তাহলে হাফ নয়, m ওমেগা² হবে সেক্ষেত্রে তোমার অপকেন্দ্র বলের রাশিমালা। তো আমরা এখানে ভি নিয়ে কাজ করব। আমি প্রথমে একটা প্রবলেম শুরু করবো এখানে, খুব মনে রাখবে কিন্তু এই mv²/r এটা কিন্তু বারে বারে ঘুরে ফিরে দেখবে আসছে, এই জিনিসটা লাগছে কাজে বিভিন্ন ক্ষেত্রে, শুধু এখানে বলে না, অনেক জায়গাতেই দেবে পরবর্তীকালে এই জিনিসটা তোমাদের লাগছে অভিকেন্দ্র বলের এই রাশিমালাটা। তো এখানে একটা ভি বেগে একটা ট্রাক যাচ্ছে, সামনে একটা দেওয়াল আছে ধরো, প্রাচীর আছে বা পাহাড়ের খাদ আছে ধরো, কথা যেতে পারবে না এর বেশি আর, এস দূরত্ব এর মধ্যে, অর্থাৎ এস দূরত্ব অবধি সে যেতে পারবে। এখন এ দুভাবে এই মানে দুর্ঘটনাটা এড়াতে পারে। সেটা হচ্ছে এক, ও এখান থেকে ব্রেক কষলো, ঠিক সামনে গিয়ে থেমে গেল, এটা একটা হতে পারে, তোমরা সবাই জানো। আর একটা হতে পারে ও ব্রেক কষলো না, ও ঘুরে গেল, ঠিক আছে, ও ঘুরে গেল এমনভাবে যাতে করে কি না এই এস দূরত্বের মধ্যেই যেন ও এইভাবে ঘুরে যেতে পারে, অর্থাৎ দুর্ঘটনাটাকে এড়িয়ে যেতে পারে ঘুরে গিয়ে। সে কোনটা করবে, অর্থাৎ তার কাছে কোনটা সুবিধাজনক হবে, এটাই হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, সুবিধাজনক বলতে এইটাই যে যেক্ষেত্রে তাকে বেশি বল প্রয়োগ করতে হবে সে ওই পথে নিশ্চয়ই যাবে না। কম বল প্রয়োগ করে যদি তার কাজটা হয়ে যায় সে অবশ্যই সেই পথটাকে চুজ করবে। তো আমি দেখব যে ব্রেক কষলে কত বল প্রয়োগ করতে হয়, আর যদিও ঘুরে যেতে চাই এই এস ডিস্টেন্সের মধ্যে, যদি সে ঘুরতে চাই তাহলে তাকে কতটা বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে, তো প্রথমত আমি বলটা প্রয়োগ দেখাচ্ছি, সেক্ষেত্রে আমাকে মন্দনটা বার করতে হবে। সো v² = v, আমার প্রাথমিক বেগ, v² u² - 2as, তোমাদের জানো ফর্মুলা। এখানে দেখো ভিটা 0 হয়ে যাবে, কারণ অন্তিম বেগ যেহেতু তোমার 0, আমার তাহলে প্রাথমিক বেগ আমি এটা এই তোমার যেটা সেটা হচ্ছে যে ভি হবে প্রাথমিক বেগটা, তাহলে ইউটাই হয়ে যাবে অ্যাকচুয়ালি ভি। তাহলে v² = 2as, তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে তোমার a² হচ্ছে v²/2s। ঠিক আছে, এটা আমি মন্দন পেলাম। তাহলে গাড়ির ভর যদি এম হয় তাহলে তাকে কত জোরে ব্রেক কষতে হবে, m × a, অর্থাৎ mv²/2s। ঠিক আছে, এটাই তাহলে হচ্ছে আমার প্রযুক্ত বল F1 প্রথম ক্ষেত্রে, যদি ও ব্রেক কষে। আর যদি ঘুরতে চাই তাহলে তাকে কী করতে হবে, এস ব্যাসার্ধের মধ্যে তাকে যদি ঘুরে যেতে হয় তাহলে তাকে mv²/r, সেটাকে আমি লিখবো এখানে mv²/s, অর্থাৎ যেহেতু ব্যাসার্ধটা এস, তাহলে সেক্ষেত্রে প্রযুক্ত অভিকেন্দ্র বল কত হবে, mv²/s। তাহলে এটা mv²/s, এটা mv²/2s, কোনটা বেশি? এটাই বেশি, বুঝতে পারছো, এটা হাফ হয়ে যাচ্ছে ওটার আগেরটার। তাহলে আমার দেখতে পাচ্ছি যে আমি ব্রেক কষলেই আমাকে কম বল প্রয়োগ করতে হচ্ছে, অর্থাৎ সে কিন্তু ব্রেক কষতেই চাইবে, কারণ যদি ঘুরতে চায় তাহলে তাকে প্রায় ডবল বল প্রয়োগ করতে হচ্ছে ওই ব্রেক কষার থেকে। ঠিক আছে, এই ধরনের প্রবলেম আসে পরীক্ষায়, দেখতে পারো, তোমাদের বইয়েও করে দেওয়া আছে। নেক্সট আমার যেটা আজকে আলোচনার বিষয় সেটা হচ্ছে যে আমার এই একটা সাইকেল নিয়ে তোমাদের অনেকেরই হয়তো অভিজ্ঞতা আছে, যে তোমরা যখন সাইকেলে করে হঠাৎ করে ঘোরার চেষ্টা করো, টার্ন নেওয়ার চেষ্টা করো, প্রত্যেকেরই অভিজ্ঞতাটা হবে যে সাইকেলটাকে আমরা কিন্তু কিছুটা সেই সময় আমরা গতিবেগটা একটু কমিয়ে দিই, অন্ততপক্ষে এমনি স্ট্রেট রাস্তায় সাইকেল চালানোর সময় যতটা জোরে সাইকেল চালাই, ঘোরার সময় কিন্তু অতটা জোরে চালাই না। দ্বিতীয়ত আর একটা জিনিস লক্ষ্য করে থাকবে যে ঘোরার সময় আমরা একটু কাত হয়ে যাই, একদিকে একটু হেলে যাই, একদিকে বলতে যেদিকে ঘুরছি সেই দিকে একটু হেলে যাই। ঠিক আছে, একটু হেলে গিয়ে আমরা কাত হই, অনেক সময় আমরা পা ফেলে কাত হওয়ার চেষ্টা করি, এই ধরনের অভিজ্ঞতা আমাদের আছে। খুব পাটা ফেলে খুব অল্প জায়গার মধ্যে ঘুরে যাই খুব তাড়াতাড়ি, এসব অভিজ্ঞতা আমাদের আছে সাইকেল যারা চালায়। তাহলে এখানে আমি সেটাই দেখব যে আমি ম্যাক্সিমাম কতটা বেগ নিয়ে ঘুরতে পারি। যদি আমাকে বলে দেওয়া হয় একটা নির্দিষ্ট ব্যাসার্ধ, সাপোজ ধরো আর ব্যাসার্ধ, এই আর ব্যাসার্ধের মধ্যে আমাকে যদি ঘুরতে বলে তাহলে আমি ম্যাক্সিমাম কতটা বেগ নিয়ে আমি ঘুরতে পারবো, তার থেকে বেশি বেগ নিলে আমার যদি ঘুরতে যাই তাহলে চিৎপটাং হয়ে যেতে পারি। তো সেই কারণে আমাকে সেইগুলো অঙ্ক কষে বার করতে হবে। তো দেখো আমি এখানে ছবিটা এঁকেছি, একটা সাইকেল এরকমভাবে ঘোরার চেষ্টা করছে, এরকম টার্ন নিচ্ছে। ছবিটা আমার একেবারেই ভালো হয়নি, বুঝতে পারছি, তোমরা বইয়ের ছবিটা অবশ্যই দেখবে, আরও ভালো ছবি সেখানে আছে। তাহলে এই দিকে একটা অভিকেন্দ্র বল ভেতরের দিকে কাজ করবে, কারণ সে এই
অনুযায়ী সে রোটেশনটা নিচ্ছে, টার্নটা নিচ্ছে। অভিকেন্দ্র বল তাকে ভেতর দিকে অবশ্যই না থাকলে সে ঘুরতে কোনোদিনও পারবে না। এখন এই অভিকেন্দ্র বলটা কীভাবে হবে না, সেক্ষেত্রে সে কী করবে, আমি আগেই বলেছি যে আমি একটু হেলে যাই, আমরা সবসময় ঘোরার সময় একটু হেলে যাই। হেলে গেলে কী হবে, এই যে আমার যে ওজন mg, F = mg যদি বলি, তাহলে ওই হেলে গিয়ে ওই mg বলটা আমি তির্যকভাবে এই ভূমির সাথে প্রয়োগ করব, ঠিক আছে। অনেক সময় হাঁটার সময় আমরা যেটা করি তির্যকভাবে বল প্রয়োগ করি, তাহলে এই তির্যক বলের একটা লম্ব প্রতিক্রিয়া আর কাজ করবে তখন, ঠিক আছে, যেটা মাটি সাইকেলের ওপরে প্রয়োগ করবে বলটা। এই লম্ব প্রতিক্রিয়াকে যদি দুটো উপাংশে ভাঙি, আমি ধরে নিচ্ছি যে উলম্ব আমার যে অক্ষ, ঠিক আছে, সেই উলম্ব অক্ষের সঙ্গে θ° কোণে আমি হেলেছি, ঠিক আছে। কতটা হেলবো সেটা আমার ব্যাপার। θ° কোণে আমি হেলেছি, তাতে আমি দেখতে পাচ্ছি যে আমার এই যে ভূমির যে লম্ব প্রতিক্রিয়া বা সেইটাকে যদি দুটো উপাংশে, লম্ব প্রতিক্রিয়া বলবো না এটাকে, আমি যে প্রতিক্রিয়া বল দিয়েছি হেলে গিয়ে, সেই প্রতিক্রিয়া বল এফের প্রতিক্রিয়া, মানে প্রতিক্রিয়া বল না, আমি যে বলটা দিয়েছি ভূমির উপর তার প্রতিক্রিয়া বল হচ্ছে আর, তার উলম্ব উপাংশ তাহলে হচ্ছে আর cos θ, আর অনুভূমিক উপাংশ হচ্ছে আর sin θ। তাহলে একটা জিনিস পরিষ্কার যে এই আর sin θটাই দেখো আমাকে mv²/r অর্থাৎ অভিকেন্দ্র বলের একটা যোগান আমাকে দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে আমাকে কাত হওয়াটা কিন্তু বাধ্যতামূলক আমার কাছে, কারণ কাত না হলে এই ধরনের উপাংশ আমার আসতো না কোনো দিন। আমি যদি স্ট্রেট হয়ে ঘুরতে চাই, একদম মানে নিজেকে লম্বভাবে রেখে যেভাবে স্ট্রেট রাস্তায় সাইকেল চালাই সেভাবে যদি ঘুরতে চাই, তাহলে কিন্তু দেখো এই যে বলের যে দুটো উপাংশ, একটা উলম্ব একটা অনুভূমিক, অর্থাৎ অনুভূমিক উপাংশ যে আমাকে অভিকেন্দ্র বল সাপ্লাই করে ঘোরাচ্ছে, সেই উপাংশটা আমি আর পাবো না, কাজেই পারবে না। কালকে চেষ্টা করে দেখে নিও সাইকেল চালানোর সময়, হয়তো তোমরা খেয়াল করো না এত কিছু, কিন্তু পারবে না সোজা হয়ে ঘুরতে, ঠিক আছে। হ্যাঁ, একটু কাত করলেই হয়ে যায়, আমি সেই অভিকেন্দ্র বলটা পেয়ে যাই বলে হয়তো তোমরা বুঝতে পারছো না, কিন্তু কাত হতেই হবে একটু হলেও। আচ্ছা, বেশ, তাহলে আর sin θ = mv²/r, ঠিক আছে। আচ্ছা, আর cos θ কী হবে? আর cos θ আমাকে এই আমার যে ওজন mg নিচের দিকে কাজ করছে ভূমির সাথে একদম লম্ব, সেইটাকে ব্যালেন্স করছে। তাহলে আর cos θ = mg, সো আর sin θ = mv²/r। এবার যদি আমি tan θ বার করি, এই দুটোকে ভাগ করে দিই, তাহলে tan θ = v²/rg, ঠিক আছে। rg, আর ব্যাসার্ধ নিয়ে আমি ঘুরছি। আচ্ছা, এখন কথা হলো যে আমার উপরের দিকের ইকুয়েশনটা তো ব্যালেন্স হয়ে গেছে, তাহলে এই যে অভিকেন্দ্র বলটা, এটা দিয়ে আমি দেখতে পাচ্ছি যে আমি ঘুরতে পারছি। আচ্ছা, এই বলটা আমার, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে ভি আছে কিন্তু mv²/r, অর্থাৎ আমি ভি বেগ নিয়ে ঘুরছি, আর ব্যাসার্ধর মধ্যে আমার ভর m, আমি ভি বেগ নিয়ে ঘুরছি। তাহলে এই ভিটাকে আমি এবার প্রশ্ন হচ্ছে যে আমি কত দূর অবধি বাড়াতে পারবো। আমি আগেই প্রথমেই বললাম তোমাদেরকে যে আমরা কিন্তু ঘোরার সময় স্পিডটাকে একটু স্লো করি। আমরা যে স্পিডে আমরা সরল রেখায় চলি সাইকেল করে বা বাইকে করে, সেই স্পিডে ঘুরতে পারি না, স্পিডটাকে আমাকে স্লো করতে হয়। তাহলে আমি কত দূর অবধি স্পিডটাকে বাড়াতে পারবো? আমার তো চেষ্টা থাকবে যে তাড়াতাড়ি ঘুরে যেতে যে পারি, তাহলে কত দূর অবধি আমি বাড়াতে পারবো? তাহলে প্রশ্ন এসে যায় যে আমাকে কে এই বাড়াতে দিচ্ছে না, ঠিক আছে, এই বেগটাকে বাড়াতে দিচ্ছে নাটাকে, কি আমার ভয়টা কি? ওই যে চিৎপটাং হওয়ার ভয় বললাম, কোথায়? তাহলে কেন ভয়? না, আমি যদি বেশি জোরে ঘুরতে যাই, আমি জানি যে আমার সাইকেলটা স্কিড করে যাবে, চাকাটা স্লিপ করে আমি উল্টে পড়বো, এই ভয়টা আমার আছে, অর্থাৎ ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বল আমাকে বাঁচাতে পারে, ঠিক আছে, পড়ে যাওয়া থেকে। তাহলে আমাকে ঘর্ষণ বলের কথা শুনে চলতে হবে, সে যত দূর আমাকে অ্যালাউ করবে আমি তত দূরই আমার বেগকে বাড়াতে পারবো, mv²/rকে আমি ঠিক তত দূরই বাড়াতে পারবো। অর্থাৎ সীমাস্থ ঘর্ষণ বল এবং অপকেন্দ্র বলকে সমান হতে হবে, ঠিক আছে। সীমাস্থ ঘর্ষণ বল পর্যন্তই আমি অপকেন্দ্র বলকে বাড়াতে পারবো, ম্যাক্সিমাম বাড়াতে পারবো অপকেন্দ্র বলকে, অভিকেন্দ্র বলকে, অপকেন্দ্র বল বলছি, অভিকেন্দ্র বলকে আমি ম্যাক্সিমাম সেই অবধি বাড়াতে পারবো আমার সীমাস্থ ঘর্ষণ বল যত দূর, তার বেশি পারবো না। সীমাস্থ ঘর্ষণ বল কিসের ওপর ডিপেন্ড করে? ভূমির লম্ব প্রতিক্রিয়ার ওপর। এখানে লম্ব প্রতিক্রিয়া কি? mg = আমি দেখতে পাচ্ছি আর cos θ, সো আর cos θ আর mg, আর cos θ হচ্ছে লম্ব প্রতিক্রিয়া, তাহলে আর cos θ সমানই mg, তাহলে আমার সীমাস্থ ঘর্ষণ বল হচ্ছে মিউ, যদি ঘর্ষণ গুণাঙ্ক হয় দ্যাট ইজ মিউ mg। বহুবার পড়েছে ঘর্ষণ পড়তে গিয়ে, ঠিক আছে, আশা করি তোমরা ঘর্ষণ পড়া হয়ে গেছে। সো মিউ mg হচ্ছে আমার তাহলে সীমাস্থ ঘর্ষণ। তাহলে এই ভ্যালুটাকে আমার কোনো মতেই ছাড়ানো চলবে না, তাহলে mv²/r দিস = মিউ mg। এখানে এটাকে আমি m লাগিয়ে দিচ্ছি সাফিক্সে একটা ভি এর, মানে ম্যাক্সিমাম, ভি ম্যাক্সিমাম, ঠিক আছে।
সো এই দেখো এই কোয়েশনটা আমি লিখেছি এখানে mv স্কোয়ার বাই আর ইকুয়াল টু মিউ mg, তাহলে এখান থেকে আমি ভি এর মান বার করতে পারছি, কেটে দাও, এর সঙ্গে কোনো সম্পর্ক নাই, অর্থাৎ তুমি মোটা হও রোগা হও কোনো ফ্যাক্টর নয়, ভি এম ইকুয়াল টু রুট ওভার অফ মিউ আর জি। তাহলে দেখো আমার আমি কতটা বেগটাকে বাড়াতে পারবো, দ্যাট ইজ ভি ইকুয়াল টু ম্যাক্সিমাম, এটা ম্যাক্সিমাম ভি এর ভ্যালু, এই ম্যাক্সিমাম ভ্যালু অবধি আমি বাড়াতে পারবো। এখন আমি যদি মনে করি যে আরও বড় মানে ব্যাসার্ধ নিয়ে আমি ঘুরবো, তাহলে কিন্তু আমি ভিটাকে বাড়াতেই পারি আরও, কারণ আর এর সঙ্গে ভি দেখো রুট ওভারের একটা মানে রুটের সঙ্গে প্রপোর্শনাল সম্পর্ক রয়েছে। সো আমি ভিএমকে বা ভিকে তখনই বাড়াতে পারবো, আমার সাইকেলের গতিবেগ তখনই বাড়াতে পারবো যদি আমাকে বেশি ব্যাসার্ধ দিয়ে ঘুরতে দেওয়া হয় তবেই। কিন্তু আমাকে যদি ব্যাসার্ধ নির্দিষ্ট করে দেওয়া হয় তাহলে কিন্তু আমি এই নির্দিষ্ট বেগটাকে ছাড়াতে পারবো না, কারণ এটা ছাড়ালেই কিন্তু আমার চাকাটা বাইরের দিকে স্কিড করবে তখনই, ঠিক আছে, সঙ্গে সঙ্গে কিন্তু বাইরের দিকে স্কিড করে যাবে। যখনই আমার ঘর্ষণ বলটার যে আমাকে ভেতর দিকে ঘুরতে সাহায্য করছে তাকে যখন আমি এক্সিট করে যাব, আমার এক্সিট করাটা আমার হাতে, কারণ ভি তো আমার হাতে, ভি যদি আমি বাড়িয়ে দিই আমার এমভি স্কোয়ার বাই আরও বেড়ে যাবে, সঙ্গে সঙ্গে কিন্তু আমি স্কিড করব, চাকা আমার ছিটকে যাবে। বেশ, তাহলে এই ভি এর মানকে আমি যদি এবার এখানে নিয়ে গিয়ে বসাই, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু আমি বসিয়ে দিচ্ছি, দেখো ট্যান থিটা ইকুয়াল টু মিউ বেরিয়ে আসছে। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু মিউ, এখানে থিটার সঙ্গেও একটা সম্পর্ক রয়েছে, থিটা ইকুয়াল টু ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, যেটা আমি বলেছি, অর্থাৎ ট্যান থিটার তোমরা জানো যে আমার ছোট যদি হয়, আমার আর যদি আরও ছোট হয়, ঠিক আছে, তাহলে এই রাশিটা তাহলে আরও দেখতে পাচ্ছি যে আমার মানে বড় হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ অল্প ব্যাসার্ধের মধ্যে যদি আমাকে ঘুরতে বলে, অর্থাৎ আর যদি ছোট হয়, ভালো করে শোনো, আর যদি ছোট হয় তাহলে অল্প ব্যাসার্ধের মধ্যে যদি ঘুরতে হয় তাহলে আমার দেখো থিটাকেও বাড়াতে হচ্ছে, ঠিক আছে, থিটাকেও বাড়াতে হচ্ছে। থিটাকে বাড়ানো মানে কি, আমাকে তাহলে আরও হেলতে হবে, আরও হেলতে হবে। তোমরা যেটা করে থাকো, রাস্তার মধ্যে ঝট করে ঘোরার চেষ্টা করো, অনেক সময় দেখবে পাটা ফেলে দিয়ে, পাটা কেন ফেলো তোমরা, যাতে স্কিড না করে সেই জন্য, সো পাটা ফেলে দিয়ে আরও বেশি কাত হয়ে হেলে গিয়ে জাস্ট ছোট্ট একটা ব্যাসার্ধের মধ্যে তোমরা ঘুরে যাও, ঠিক আছে, অর্থাৎ ব্যাসার্ধ যদি আমাকে ছোট করতে হয়, ছোটো ব্যাসার্ধের মধ্যে ঘুরতে হয়, তাহলে আমাকে আরও বেশি হেলতে হবে এই দিকে, ঠিক আছে, যদি ভি অবশ্য কনস্ট্যান্ট থাকে তবেই। আচ্ছা, তাহলে এই সবগুলো ফ্যাক্টর আমার এখানে কাজ করে। হ্যাঁ, সাইকেল চালানোর সময় অবশ্যই আমরা এত কিছু ভাবি না, কারণ এগুলো আমরা আমাদের মানে এতটাই অভ্যস্ত আমরা, আমাদের সঙ্গে হয়ে যায় জিনিসগুলো। কিন্তু হ্যাঁ, একটু যদি গণ্ডগোল কিছু হয়, দেখবে কখনো কখনো উল্টে পড়ি, কি হয়, চাকার পাম্পটা হয়তো অনেক সময় অনেকে বেশি করে ফেলে, সেই সময় দেখবে খেয়াল থাকে না, বা মাটিতে হয়তো জল পড়ে আছে, ভেজা রাস্তা, মিউ চেঞ্জ হয়ে গেছে, তখন মিউ আর আগের মতো মিউ নেই, তখন আমাদের কিন্তু এই আন্দাজগুলো আর কাজ করে না, দিয়ে আমরা তখন স্কিড করি কিন্তু ঘুরতে গিয়ে, ঠিক আছে। বেশ, এইবার আমরা এই যে রাস্তায় যে ঘোড়া, এই রাস্তায় ঘোরার ক্ষেত্রে আমাকে দেখতে পাচ্ছি যে আমাকে বেগ কমাতে হচ্ছে, আর আমাদের তো হাতে সময় নেই, আমরা কেউ মানে যতই সেই অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকুক, আমরা কেউই ধৈর্য ধরতে পারি না, যত তাড়াতাড়ি পারি ওই ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করি, সেই করতে গিয়ে অ্যাক্সিডেন্টও হয়। তো তাহলে আমার ঘুরতে গিয়ে যদি এতটা সময় নষ্ট হয়ে যায়, তাহলে আমার তো অসুবিধা, আমাকে তো আগে বাড়ি পৌঁছাতে হবে, অর্থাৎ তাহলে এমন ব্যবস্থা করতে হবে রাস্তায় যাতে করে আমি মানে আরও তাড়াতাড়ি ঘুরতে পারি, অর্থাৎ বেশি বেগ নিয়ে ঘুরতে পারি। যে স্পিডে আমি ছুটছিলাম সরল রেখা সোজা রাস্তায় যাওয়ার সময়, ওই স্পিড নিয়েই যেন আমি ঘুরে যেতে পারি, আমি না কমিয়ে, ঠিক আছে। যাদের বাইক আছে তাদের তো আরও বেশি তাড়া থাকে, তাদেরও একই ব্যাপারটা থাকে। তা সেই কারণে যেটা করা হয় সেটাকে বলা হয় হচ্ছে বাঙ্কিং, ঠিক আছে, বাঙ্কিং বলে এই জিনিসটাকে। কী জিনিস সেটা তোমরা রেসের যে যে কারগুলো দেখো, রেসিং কার, সেখানে যে তোমার যে ট্র্যাক থাকে, সেই ট্র্যাকগুলো যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে এই যে ঘুরছে, এই যে রাস্তাটা যে ঘুরছে এদিকে, ঠিক আছে, এদিকে যে ঘুরছে, এই দিকটা কিন্তু থাকে নিচু, যত বাইরের দিকে যাব তত কিন্তু উঁচু হয়ে যায়, ঠিক আছে, অর্থাৎ ঢালু করে দেওয়া হয় এই জায়গাটাকে। এই ঢালু করে দেওয়ার এই জিনিসটাকেই বলা হয় বাঙ্কিং, ঠিক আছে। এখন এটা করার লাভটা কী, লাভ আছে একটা, সেই জন্যই করে, তোমরা দেখে থাকবে অনেক জায়গাতেই এটা করা থাকে, অনেক বড় বড় রাস্তাতেই জিনিসটা করে দেওয়া থাকে, ঠিক আছে। এমনি ছোটোখাটো রাস্তায় থাকে না, কিন্তু অনেক যদি বড় বড় হাইওয়েতে যাও দেখবে এরকম ব্যবস্থা আছে, বাঙ্কিংয়ের ব্যবস্থা। এবং রেসের মাঠে তো অবশ্যই তাই, রেসের যে কার রেসিং যেখানে হয় সেখানে তো অবশ্যই থাকে এই জিনিস, যাতে করে আমার স্পিডটা আমি বেশি নিয়ে ঘুরতে পারি। আচ্ছা, তা সেটা করতে গেলে কী হবে, আমি এটা ধরে নিয়েছি, হাইটটাকে এইচ ধরে নিচ্ছি, অর্থাৎ এই যে প্রান্ত ভেতরের দিকের সঙ্গে বাইরের দিকের যে
উচ্চতার যে ডিফারেন্স সেটা হচ্ছে এইচ, এবং এই যে তাদের মধ্যে যে মধ্যবর্তী যে দূরত্ব এই ভেতরের দিকের সঙ্গে বাইরের দিকের সেটা হচ্ছে এক্স ধরেছি, ঠিক আছে। বেশ, আচ্ছা এবার এখানে গাড়ি আছে আমার, এই গাড়ি ঘুরতে চাইছে। আচ্ছা সেখানে আমার আগেরটার মতোই আমি করেছি যে আমার যে লম্ব প্রতিক্রিয়া, সেই লম্ব প্রতিক্রিয়ার যে একটা উপাংশ আমি ধরেছি। আমি এখানে এই যে অনেকটা নততলের মতো যে জিনিসটা ধরেছি সেটাকে আমি থিটা অ্যাঙ্গেল ধরে নিচ্ছি, ঠিক আছে। অর্থাৎ অনুভূমিকের সঙ্গে এই ভেতরের দিকের প্রান্ত আর বাইরের দিকের প্রান্ত যে অ্যাঙ্গেল করে আছে সেইটাকে আমি থিটা ধরেছি, ঠিক আছে। তো এটা যদি থিটা হয়, এখানে আটটাকে দেখো গাড়ি এঁকেছি, এই গাড়ির ওপর যে বল প্রয়োগ করছে এই রাস্তাটা তখন দেখো ব্যাঁকাভাবে বল প্রয়োগ করছে, বুঝতে পারছো যে গাড়িটা হেলে আছে, অর্থাৎ প্রতিক্রিয়া বলটা এইভাবে কাজ করবে। রাস্তার যে প্রতিক্রিয়া বল সেটা আর বরাবর কাজ করবে। এই আর বরাবর কাজ করলে কি হবে জিনিসটা দেখো, আমি দুটো উপাংশটাকে ভেঙেছি, একটা এই দিকে উপরের দিকে আর একটা এই দিকে, ঠিক আছে। এখন এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, বুঝতে পারছো, কারণ সমান্তরাল এরা পরস্পর। এটা যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে 90 মাইনাস থিটা, এটা যদি 90 মাইনাস থিটা হয় তাহলে এটা হচ্ছে থিটা, এটা যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে কস থিটা, ঠিক আছে। উপরের উপাংশটা হচ্ছে তাহলে কস থিটা। বইয়ের ছবিটা ভালো করে আছে, অর্থাৎ এই যে একদম যে উলম্ব যে উপাংশ সেটাকে বলা হচ্ছে তাহলে আর কস থিটা, ঠিক আছে। আর একবার শুনে নিবে দরকার পড়লে যদি বুঝতে না পেরে থাকো। আচ্ছা সেই আর কস থিটা কার সঙ্গে ব্যালেন্স করছে, একইভাবে এমজির সঙ্গে ব্যালেন্স করছে, অর্থাৎ যেটা একদম উলম্বভাবে মাটির ওপর কাজ করছে সেই এমজির সঙ্গে ব্যালেন্স করছে আর কস থিটা ইকুয়াল টু এমজি। আচ্ছা এখানে যে আর সাইন থিটা এদিকে যে ঢুকছে সেটা এমভি স্কোয়ার বাই আর এর সঙ্গে ব্যালেন্স করছে, ঠিকই ও ঘুরতে সাহায্য করছে বা অপকেন্দ্র বলটা সাপ্লাই করছে, তাই এদিকে ঘুরছে। এই অবধি আমার ঠিকই ছিল, কিন্তু এখানে কিছু এক্সট্রা ফ্যাক্টর যোগ হবে। কি এক্সট্রা ফ্যাক্টর না, এই যে স্মল এফ আমি দিয়েছি যেটা এই রাস্তা বরাবর কাজ করছে, সেই স্মল এফটা হচ্ছে ঘর্ষণ বল, ঠিক আছে। তো এই হচ্ছে ঘর্ষণ বল। এখন এই ঘর্ষণ বল যদি এই দিকে কাজ করে তাহলে এই ঘর্ষণ বলেরও তো দুটো উপাংশ থাকবে। এই দেখো এটা তো আমি থিটা অলরেডি প্রমাণ করে ফেলেছি। এ যদি থিটা হয় তাহলে এই আর সাইন থিটার দিক বরাবর ঘর্ষণ বলের একটা উপাংশ এফ কস থিটা কাজ করবে, ঠিক। আবার এটা যদি থিটা হয় তাহলে এই এমজির দিকে এফের অর্থাৎ ঘর্ষণ বলের আর একটা উপাংশ এফ সাইন থিটা কাজ করবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে ঘর্ষণ বলের আর একটা উপাংশ এফ কস থিটা আর সাইন থিটার সঙ্গে যোগ হয়ে গেল। তার মানে কি না, আমার যে অভিকেন্দ্র বল যে সাপ্লাই করছিল এতক্ষণ আর সাইন থিটা একা, এখন আর সাইন থিটা একা থাকলো না, তার সঙ্গে আমার এফ কস থিটা যোগ হয়ে গেল। অর্থাৎ তাহলে আমার কি হলো না, এমভি স্কোয়ার বাই আরটার মানটা বেড়ে গেল। তাহলে আমি ভিটাকে বাড়াতে পারবো, আমি যেটা চাইছিলাম আরও বেগ বাড়িয়ে যাতে ঘুরতে পারি। তাহলে এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি যে হয়ে গেল এখানে, অর্থাৎ এখন তাহলে অপকেন্দ্র বল দাঁড়ালো এইটা। আর এই দিকে যে আর কস থিটা উপাংশটা ছিল সে কিন্তু এখন ব্যালেন্স করবে এমজি প্লাস এফ সাইন থিটাকে। এতক্ষণ অবধি শুধু এমজিকে ব্যালেন্স করছিল, এবার এমজি প্লাস এফ সাইন থিটাকে ব্যালেন্স করবে। আচ্ছা এবার আমি একটা সহজে যদি কিছু জিনিস লিখতে চাই তাহলে সেটাও লিখে ফেলতে পারি। সেটা হচ্ছে যে ইকুয়েশান দুটো, প্রথম কথা যে একটা হচ্ছে উলম্ব বরাবর, একটা হচ্ছে অনুভূমিক বরাবর। তার অনুভূমিক বরাবর হচ্ছে যে আমার সিম্পলি যে আর সাইন থিটা প্লাস এফ কস থিটা ইকুয়াল টু এমভি স্কোয়ার বাই আর ভিএম লিখেছি ম্যাক্সিমাম ভেলোসিটি বাই আর। আচ্ছা আর এদিকে আর কস থিটা ইকুয়াল টু এফ সাইন থিটা প্লাস এমজি, ঠিক আছে। আচ্ছা এবার এখান থেকে আমি একটু চেঞ্জ করছি, সেটা হচ্ছে যে এফের পরিবর্তে আমি এখানে কি করেছি না, এফটা তো এই দেখো এফ আর এই আর পরস্পর লম্ব, তোমরা খুব ভালো করে জানো যে ঘর্ষণ বল আর লম্ব প্রতিক্রিয়া পরস্পর এখানে লম্ব হয়ে আছে। আচ্ছা তাহলে এফ ইকুয়াল টু মিউ আর তোমরা খুব ভালো করে জানো, তাহলে এফের পরিবর্তে মিউ আর বসিয়ে দেবো, কারণ এফটাকে আমি আর রাখবো না ওখানে, ঠিক আছে। তাহলে এফের পরিবর্তে মিউ আর বসিয়ে দিয়েছি, দিয়ে আমি আরটা কমন নিয়ে নিয়েছি। তাহলে কী থাকলো এক নম্বর ইকুয়েশানে এটাই থাকলো যে আর কমন নেওয়ার পর সাইন থিটা প্লাস মিউ কস থিটা ইকুয়াল টু এমভি স্কোয়ার বাই আর। তাহলে এইটাকে আমি এক নম্বর নাম দিচ্ছি এবার। আর এই ইকুয়েশনটা কী দাঁড়াবে না, এই ইকুয়েশনে এফের জায়গায় মিউ আর বসিয়ে দেবো, মিউ আর বসিয়ে দিয়ে আমি এই দিকে নিয়ে চলে আসছি, সমান চিহ্নের এই দিকে নিয়ে চলে আসছি, অর্থাৎ আর কমন নেওয়ার পর কস থিটা মাইনাস মিউ সাইন থিটা ইকুয়াল টু এমজি। তাহলে এখন আমার কাছে এই দুটো ইকুয়েশন থাকলো।
ঠিক আছে, দুটো ইকুয়েশন আমাকে থাকছে। এবার এই দুটো ইকুয়েশনকে আমি ভাগ করে দিচ্ছি, ঠিক আছে, 1 থেকে 1কে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে আমার কী দাঁড়াচ্ছে, আমি এই দিকটাকে আগে লিখেছি, তাহলে ভি স্কোয়ার বাই এম এম কেটে যাবে, ভি স্কোয়ার বাই আর জি। আর এই দিকে দাঁড়াবে দেখো আর কেটে গেলে সাইন থিটা প্লাস মিউ কস থিটা বাই কস থিটা মাইনাস মিউ সাইন থিটা, ঠিক আছে। আচ্ছা, আমি ভি এম স্কোয়ার লিখে আর জিটাকে এইদিকে পাঠিয়ে দিয়েছি। এইখানে আমি যেটা কাজটা করেছি সেটা হচ্ছে যে আমি এটাকে কস থিটা দিয়ে ভাগ করেছি উপর নিচে। তাহলে উপরের সবগুলোকে কস থিটা দিয়ে ভাগ করে দিই প্রথমে, একই থাকবে তার মানে, তাহলে এটা ট্যান থিটা হয়ে যাবে প্লাস এটা মিউ হয়ে যাবে। আচ্ছা, নিচে এটাকে কস থিটা দিয়ে ভাগ করলে 1 মাইনাস মিউ ট্যান থিটা, ঠিক আছে। আচ্ছা, এবার ভি স্কোয়ারের পরিবর্তে স্কোয়ারটাকে তুলে দিয়েছি, এদিকে আমি এটাকে পাওয়ারে হাফ নিয়ে চলে এসেছি। আচ্ছা, দিয়ে আমি তাহলে ভিএম এর ইকুয়েশন এটা পেয়েছি। এখন আমার তাহলে বর্তমানে আমি এই বাঙ্কিং থাকার ফলে আমি এই বেগ নিয়ে ঘুরতে পারছি, যেটা কিনা দেখতে পাচ্ছি যে হ্যাঁ আগেরটার থেকে একটু আলাদা। হ্যাঁ, আগেরটা কী পেয়েছিলাম, আগেরটা একটু লিখে রাখি পাশে, তাহলে আরও ভালো লাগবে। আগেরটা পেয়েছিলাম দ্যাট ইজ ভিএম, ওটাকে তাহলে ড্যাশ ধরি। আচ্ছা, ঠিক আছে, ভিএম ওইটা পেয়েছিলাম রুট ওভার অফ মিউ আর জি, মনে আছে, দেখে নেবে ভিডিওটা এগিয়ে, ভি ইকুয়াল টু মিউ এম, যেটা পেয়েছিলাম উইদাউট ব্যাঙ্কিং যখন আমার ছিল। উইদাউট ব্যাঙ্কিংয়ের সময় আমি এই জিনিসটা পেয়েছিলাম। উইথ ব্যাঙ্কিং যখন আমি ক্যালকুলেট করছি তখন আমি ভিএম অর্থাৎ ম্যাক্সিমাম ভেলোসিটি আমি পাচ্ছি এইটা। এখন এটা বড় না ওটা বড় সেটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। আগে ওখানে থেকে কিন্তু প্রমাণ হয়নি, আমি বলেছিলাম কনসেপ্টটা যে হ্যাঁ এই কারণে আমার বাড়ছে, কিন্তু প্রমাণ হয়নি। প্রমাণ করতে হবে যে এইটা ওটার থেকে বড়। এটা কী করে প্রমাণ করব না, দেখো 1 মাইনাস আমি দেখতে পাচ্ছি মিউ ট্যান থিটা, অর্থাৎ 1 থেকে কিছু একটা বাদ দিতে হচ্ছে, ঠিক আছে, 1 থেকে কিছু একটা বাদ দিতে হচ্ছে। তাহলে নিচটা কী হচ্ছে, ছোটো হয়ে যাবে একের থেকে যদি এটা ছোটো হয়ে যায় তাহলে এই রাশিটা তোমার কী হলো না, বেড়ে গেল, ঠিক আছে। ট্যান থিটা প্লাস মিউ এটা আরও বড় হয়ে যাবে। এটা যদি একের থেকে কোনো ছোটো সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে রাশিটা আরও বড় হবে, ঠিক আছে। এবার সেইটাকে এবং এই উপরের যে রাশিটা সেটা বুঝতেই পারছো যে সেটা একটা বড় রাশি। তাই এবার এটাকে যদি দিয়ে এটার সঙ্গে যদি গুণ করি তাহলে কি হবে না, মানটা বাড়বে, খুব পরিষ্কার, যে আর জি দিয়ে যদি গুণ করে দিই, ঠিক আছে। আচ্ছা, কারণ নিচটা হয়ে যাচ্ছে কিন্তু একের থেকে ছোট। তাহলে এটা এখান থেকে পরিষ্কার যে আমার যে ভিএম উইথ বাঙ্কিংটা করার পর আমি যে ভিএমটা পাচ্ছি সেই ভিএমটা কিন্তু বাঙ্কিং করার আগে যে ভিএমটা ছিল তার থেকে অবশ্যই অনেক বেশি, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি আবার আগের অবস্থায় ফিরে আসতে চাই তাহলে আমি কি করব, আমি এই থিটাটাকে 0 করে দেবো। কারণ এই যে রাস্তার ভেতরের দিকের প্রান্তের সঙ্গে বাইরের দিকের যে রাস্তার যে কার্ভটা, সেই তাদের মধ্যে যে উচ্চতার যে ডিফারেন্স ছিল এইচ, তার ফলে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছিল থিটা। কারণ ফ্ল্যাট রাস্তা হলে তো এই অ্যাঙ্গেলটা থাকতো না, থিটা থাকতো না। আগের যে কেসটা নিয়ে আমি আলোচনা করছিলাম আমাদের থাকতো না, এমনি সাধারণ রাস্তায় থাকে না, যে ভেতরের দিককার রেডিয়াস এবং বাইরের দিকের রেডিয়াসের মধ্যে যে উচ্চতার যে পার্থক্য সেটা তো থাকে না, অর্থাৎ বাঙ্কিং থাকে না সাধারণ রাস্তায়। বাঙ্কিং না থাকলে থিটা 0 হতো, একদম প্লেন হতো। তো এইখানেও লাস্ট ইকুয়েশনে আমি যদি থিটাকে 0 বসাই তাহলে দেখো এটাকে 0 বসিয়ে দাও, শুধু মিউ পড়ে থাকবে, এটাকে 0 বসিয়ে দাও তাহলে নিচে 1 পড়ে থাকবে, অর্থাৎ রুট ওভার অফ আর মিউ জি, অর্থাৎ আগের এক্সপ্রেশনটাই ফিরে আসবে, অর্থাৎ উইদাউট বাঙ্কিংয়ে যা পেয়েছিলাম সেটাই ফিরে আসবে, ঠিক আছে। তাহলে বাঙ্কিংয়ের জন্য আমি দেখতে পাচ্ছি যে আমি অতিরিক্ত গতিবেগ আমি পাচ্ছি, যেটা নিয়ে আমি ঘুরতে পারছি। এবার যদি একটা প্রবলেম দেখি এরকম, যে ধরো এরকম একটা ব্রিজ আছে, অনেক সময় তোমরা দেখে থাকবে যে এরকম অর্ধচন্দ্রাকৃতি একটা ব্রিজ, যে ব্রিজের ওপর দিয়ে একটা গাড়ি এরকম যাচ্ছে। এখন যদি কখনো অভিজ্ঞতা হয়ে থাকে দেখবে যে অনেক সময় খুব জোরে যদি গাড়িটা যায়, এটা কিন্তু গিয়ে মানে ওখানে গিয়ে তোমার শূন্যে উঠে যাওয়ার কথা, ঠিক আছে, যদি খুব জোরে যাই। আসতে গেলে সেটা হয় না, খুব জোরে গেলে এই জিনিসটা হয়ে থাকে। তাহলে এখানে যেটা প্রশ্ন দিচ্ছে যে এই অর্ধচন্দ্রাকৃতি যে ব্রিজটা আছে তার ব্যাসার্ধ 50 মিটার, ঠিক আছে। তাহলে সর্বোচ্চ মানে কত বেগ নিয়ে ও যদি গাড়িটা যায় তাহলে শূন্য থেকে মানে মাটি থেকে উপরে উঠে যাবে না গাড়িটা, ঠিক আছে। তাই সেটা যদি করতে হয় তাহলে কি করতে হবে, এখানে আমার যে
অভিকেন্দ্র বলের যে রাশিমালাটা হবে সেই রাশিমালাটা তাহলে কীভাবে ঠিক হবে। এখন গাড়িটা যদি এখানে থাকে, যখন এখানে গাড়িটা থাকবে তখনই মাটি থেকে ছেড়ে যাওয়ার কথা ওর, তো সেই অবস্থায় কিন্তু ওর যে এমজি বল সেটা এরকম ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে কাজ করবে, এবং একইভাবে একটা ভূমি যে প্রতিক্রিয়া দেবে এফ, সেইটা এনে কাজ করবে। এখন এদের যে রেজাল্ট্যান্ট সেইটাই কিন্তু ওকে এই কার্ভটা ঘুরে যাওয়ার জন্য অভিকেন্দ্র বলের যোগানটা দেবে। এখন রেজাল্ট্যান্টটা কি হবে, এখন বুঝতেই পারছো যে যেহেতু ও এই পথে ঘুরছে, অর্থাৎ রেজাল্ট্যান্টটা নিশ্চয়ই কেন্দ্রাভিমুখী হতে হবে, তা না হলে তো ঘুরবে না, ও তো ঘুরতে পারবে না। তাহলে কেন্দ্রাভিমুখী হতে গেলে এমজিকে অবশ্যই এফের থেকে বড় হতে হবে। এই এমজি মাইনাস এফ, এই যে এমজি থেকে এটা বাদ দেওয়ার পর ওর মানে প্রতিক্রিয়াটাকে বাদ দেওয়ার পর যেটা পড়ে থাকলো, কারণ অবশ্যই এমজি বড় হবে, কারণ কখনোই এফ বড় হতে পারে না, কারণ এফ বড় হয়ে গেলে কিন্তু ঘুরতে পারবে না, ঠিক আছে, কারণ আমাকে কেন্দ্রমুখী বল দরকার আমার, তা নাহলে তো ঘোরা সম্ভব না। তাহলে এমজি মাইনাস এফ, এই যে রেজাল্ট্যান্ট যে ফোর্সটা, এই ফোর্সটাই আমাকে তাহলে অভিকেন্দ্র বলের সঙ্গে সমান করতে হবে, ঠিক আছে। তাহলে আমার এটাই হবে আমার ইকুয়েশন এখানে। এবার আমাকে বলছে ম্যাক্সিমাম ফোর্স, আমি ম্যাক্সিমাম গতিবেগ নিয়ে ঘুরতে চাই। তো ম্যাক্সিমাম গতিবেগ নিয়ে ঘুরতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে দেখো এই যে ভ্যালুটা এমভি স্কোয়ার আর এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটা দেখো এমজি মাইনাস এফ, অর্থাৎ এফ যত বড় হবে আমার কিন্তু এখানে ভি এর ভ্যালু কিন্তু তত কমবে, আবার এফ যত ছোট হবে অর্থাৎ এমজি থেকে যত কম পোর্শন বাদ যাবে আমার ভি কিন্তু তত বাড়বে। তাহলে এফ কে ছোট করব আমার লক্ষ্য হবে সেটাই, তাহলে আমি ভিটাকে বাড়াতে পারছি। তাহলে এফটাকে কত ছোটো করতে পারবো, জিরো করতে পারি, আমার যদি কোনো প্রতিক্রিয়াই না থাকে। অ্যাকচুয়ালি যখন শূন্যে ও ভেসে ওঠে তখন কিন্তু প্রতিক্রিয়াটা শূন্য হয়ে যায় কিন্তু, ঠিক আছে, শূন্যে যদি ভেসে উঠে যায় গাড়িটা তাহলে কিন্তু প্রতিক্রিয়া শূন্য। এখন আমরা এক্ষেত্রে একদম লিমিট ভ্যালুটাকে নেব, অর্থাৎ ঠিক শূন্যে ভাসা আগের মুহূর্তটাকে আমরা ভাববো, অর্থাৎ আমি এফটাকে জিরো ধরবো। যদি আমি ম্যাক্সিমাম ভেলোসিটি নিয়ে যদি পার করতে চাই তাহলে আমাকে এফকে জিরো ধরতে হবে, ঠিক আছে, কারণ এফ জিরো মানেই ও কিন্তু জাস্ট মানে রাস্তা ছেড়ে শূন্যে উঠে যাচ্ছে আর কি। অর্থাৎ তাহলে এমজি ইকুয়াল টু এমভি স্কোয়ার বাই আর, ভিএম হয়ে যাবে তখন, তাহলে ওটা কারণ ম্যাক্সিমাম ভেলোসিটি, তাহলে ভিএম ইকুয়াল টু রুট ওভার অফ আর জি, ঠিক আছে। আর এর মান বসিয়ে দাও, এরকম আমি এখানে বসিয়ে দিয়ে দিয়েছি অলরেডি। বুঝিয়ে বুঝিয়ে করতে গেলে অনেক সময় চলে যায়, এর জন্য আমি অনেক সময় তাড়াতাড়ি করার জন্য আগে করে রেখেছি। ভ্যালুগুলো বসিয়ে দাও, জি এর মান তুমি জানো, আর এর মান 50 মিটার বলে দিয়েছে। এ ধরনের অঙ্ক আমি দেখতে পাচ্ছি না, যদিও অঙ্কটা বইয়ে করে দেওয়া আছে, এ ধরনের অঙ্ক আমি দেখতে পাচ্ছি না। যদি এরকম হয়, অনেক সময় ব্রিজ এরকমও হয়, হ্যাঁ এই ব্রিজও হয় এই। এখন এই ধরনের ব্রিজের ক্ষেত্রে ধরো এরকম একই, ধরো আমি ধরে নিলাম যে এটাও না হয় 50 মিটারই, আমার এরও রেডিয়াসটা 50 মিটারই আছে, ঠিক আছে, ব্যাসার্ধ 50 মিটার। তাহলে এই ধরনের যদি কোনো তোমাকে অঙ্ক দেয় সেক্ষেত্রে ইকুয়েশনটা কীরকম হবে, দেখো আমার এই অঙ্কটার সঙ্গে এটা কোনো সম্পর্ক না, এটা এক্ষেত্রে যখন সে নিচ দিয়ে যাচ্ছে অবতল এরকম ব্রিজ যদি হয় নিচ দিয়ে, তাহলে শূন্যে ভেসে ওঠার তো কোনো সম্ভাবনাই সেখানে নেই, একদম পরিষ্কার কথা, শূন্যে ভেসে ওঠার কোনো সম্ভাবনাই নেই, একদম সে গ্রাউন্ড লেভেল দিয়েই যাবে সে সবসময়। কিন্তু আমার ইকুয়েশনটা কী হবে, আমার যদি এ ধরনের অঙ্ক দেয় আমাকে করতে, তাহলে সেক্ষেত্রে দেখো এখানে তাহলে আমি এই যে পথটা অতিক্রম করছি তার মানে আমাকে এই যে কেন্দ্রাভিমুখী একটা যে বল, সেই বলটা আমাকে এমভি স্কোয়ার বাই আর হতে হবে, এই কেন্দ্রাভিমুখীটা এমভি স্কোয়ার বাই আর আমার দরকার। কিন্তু এখানে দেখো এখানে কিন্তু ওর ওজনটা কাজ করছে এই নিচের দিকে, দ্যাট ইজ এমজি, প্রতিক্রিয়াটা কাজ করছে কিন্তু এই দিকে। অর্থাৎ তাহলে এখানে খুব পরিষ্কার যে প্রতিক্রিয়া বলটা থেকে এই এমজি বাদ যাওয়ার পর যেটা পড়ে থাকবে সেটাই আমাকে অপকেন্দ্র বল, এই অভিকেন্দ্র বলটা যোগান দেবে। এবং মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু এফ অর্থাৎ প্রতিক্রিয়া বল কিন্তু অবশ্যই এমজির থেকে বড় হতে হবে। এখানে যেরকম কি আমি এই দিকে ঘুরেছিল বলে অবশ্যই এমজিকে বড় হতে হবে এফের থেকে, তা নাহলে ঘুরবে না। এখানে কিন্তু তা না, এখানে কিন্তু এফটাকে বড় হতে হবে, এমজিটা ছোটো হবে অবশ্যই। তাহলে এফ মাইনাস এমজি ইকুয়াল টু এমভি স্কোয়ার বাই আর, এই ইকুয়েশনকে কাজে লাগিয়ে আমাকে এই ধরনের অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে। তাহলে আমাকে যদি এই ধরনের অঙ্ক দেয় যে বের করো কত হবে, লম্ব প্রতিক্রিয়া কত বার করো, এসব অঙ্ক দিতে পারে, আমি তাহলে এই ফর্মুলা মেনে আমি করবো সেই অঙ্কগুলোকে, ঠিক আছে।
এবার যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে যে অপকেন্দ্র প্রতিক্রিয়া নিয়ে আমি তোমাদেরকে প্রথম দিনই বলেছিলাম কথা, অপকেন্দ্র বল, অপকেন্দ্র প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া কথাটার মানে দেখো যে অভিকেন্দ্র যে বল কাজ করে, যে mv²/r, তার একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়াকে আমরা অপকেন্দ্র প্রতিক্রিয়া হিসেবে বলেছি। অর্থাৎ তাহলে অপকেন্দ্র যে বল, সেই অপকেন্দ্র বলটার মানও কিন্তু তাহলে এই mv²/rই কিন্তু হবে। ঠিক আছে? আমাদের, তোমরা খুব ভালো করেই জানো যে ভূগোলে হয়তো তোমরা পড়ে থাকবে যে পৃথিবী যখন সৃষ্টি হয় তখন একটা সূর্য থেকে একটা জ্বলন্ত পিণ্ড আকারে বেরিয়ে আসে, যেটা ঘুরতে শুরু করে। এই ঘুরতে শুরু করার পর কি হয় না, তখন কিন্তু সেটা অনেকটা এরকম সলিড তো ছিল না, সেটা অনেকটা প্লাজমা জাতীয় ছিল উপাদানের, এবং এই মানে একটা কাদার গোলকের মতো। এবং তাকে যদি ঘোরানো হয় তাহলে কি হয়, এই অপকেন্দ্র বলের ফলে যে ওই উপরে যারা অবস্থান করছে তারা কিন্তু সবসময় বাইরের দিকে চলে যেতে চাইবে। ঠিক আছে? সবসময় বাইরের দিকে ছিটকে যাওয়ার একটা প্রবণতা কিন্তু থাকবে। অর্থাৎ এই রকম একটা পৃথিবীকে যদি ঘোরানো হয় তাহলে কিন্তু এই বাইরের দিকে একটা তোমার অপকেন্দ্র বল কাজ করবে, যেটা কিন্তু সবসময় বাইরের দিকে, যার ফলে কী হবে না, এই পৃথিবীর ভেতরে ওই যে গলীয় যে পিণ্ডটা, তার ভেতরে যে সমস্ত সলিড যে উপাদানগুলো ছিল সেগুলো কিন্তু সবাই কী করেছিল না, সাইডের দিকে সরে গিয়েছিলো, যার ফলে পৃথিবীর কিন্তু এই বিষুব যে অঞ্চলটা, সেই অঞ্চলটা কিন্তু একটু বেশি স্ফীত হয়। ঠিক আছে? এই অঞ্চলটা কিন্তু বেশি স্ফীত, আর মেরু প্রদেশটা কিন্তু চাপা হয়। এটা কিন্তু এই অপকেন্দ্র বলের ফলেই কিন্তু হয়েছে। তোমরা যদি দেখে থাকো অনেক সময় এই কুমোরের যে মাটির যে কলসিগুলো যেগুলো তৈরি করে, সেগুলো দেখবে অপকেন্দ্র বলে একটা প্রয়োগ থাকে। কিন্তু নরম কলসি বা নরম মাটিকে যদি দেওয়া হয় তাহলে কিন্তু সে সাইডে সরতে শুরু করে। ঠিক আছে? ওই মাটিগুলো, মাঝখানে যে মাটিগুলো, সেগুলো কিন্তু সাইডের দিকে সরতে শুরু করে। কারণ এই সরে যাওয়ার কারণটা কিন্তু অ্যাকচুয়ালি এইটাই। আরও যদি তোমাদেরকে ভালো উদাহরণ দিই একটা, ধরো তুমি একটা নিলে, এরকম একটা বালতি নিলে। ঠিক আছে? বালতি নিয়ে জল ভর্তি করলে। ঠিক আছে? জল ভর্তি করার পর এটাকে একটা সুতো দিয়ে ধরে তুমি মনে করলে যে এটাকে এরকম করে ঘোরাবো, ওটা বালতিটাকে। ঠিক আছে? বালতিটাকে ধরে ঘোরাবো, এবং যখন এই জায়গায় আসছে তখন হয়তো এরকম হয়ে যাচ্ছে বালতিটা যে তোমার মানে তার ইয়েটা মুখটা চলে আসছে নিচের দিকে এরকম। ঠিক আছে? অর্থাৎ জলটা সেক্ষেত্রে পড়ে যাওয়ার কথা, কিন্তু জলটা পড়বে না। তো যদি কখনো করে দেখো যে এইরকম করে ধরে যদি বালতিটাকে ঘোরাতে শুরু করো ভার্টিক্যালি, অবশ্যই ভার্টিক্যালি, আমি উলম্ব এই অনুভূমিক তলে বলছি না, উলম্ব তলে যদি ঘোরাতে শুরু করো, তাহলে এই যখন এইখানে গিয়ে পৌঁছাবে তখন তো তাহলে এর মুখটা, জলের দিকে খোলা মুখ, সেটা তো নিচের দিকে হয়ে যাচ্ছে। তাহলে জলটা তোমার গায়ে পড়ার কথা এসে, দেখবে জলটা পড়ছে না। কেন পড়ছে না? না, জলটা অবশ্যই নিচের দিকে কাজ করছে mg, কিন্তু mv²/r উপরের দিকে কাজ করছে। হ্যাঁ, যেটা কি না ওই জলটাই কিন্তু ধরে রাখছে। এবং এক্ষেত্রে মাথায় রাখতে হবে তোমাকে, যে তুমি যদি আস্তে করে ঘোরানোর চেষ্টা করো তাহলে কিন্তু জলটা পড়ে যাবে তোমার গায়ে। কিন্তু তুমি যদি খুব জোরে ঘোরাও, অর্থাৎ ভিটাকে যদি বাড়িয়ে দাও, ভিটাকে বাড়িয়ে দেওয়া মানে mv²/rটাকে বাড়িয়ে দেওয়া, এই mv²/rটা যদি এই mgকে ছাড়িয়ে যায়, অর্থাৎ জলের ওজনকে যদি ছাড়িয়ে যায়, তাহলে কিন্তু জল কিন্তু আর তোমার নিচে পড়বে না। এই অভিজ্ঞতা তোমরা প্র্যাকটিস করে দেখতে পারো, ছোটো একটা কোটো নিয়ে দেখানোই যায় সেই পরীক্ষাগুলো, আমরা অনেক সময় হাতে কলমে দেখানোও হয়ে থাকে অনেক জায়গায়। ঠিক আছে? অর্থাৎ অপকেন্দ্র প্রতিক্রিয়ার এই একটা কাজ আছে, অর্থাৎ যে বাইরের দিকে সবসময় কাজ করবে, রেডিয়াস বরাবর বাইরের দিকে কাজ করবে। এর ফলে বিষুব অঞ্চল স্ফীত হয়েছে। বিষুব অঞ্চলে কোনো জিনিসের ওজন সবসময় কম হবে, ঠিক আছে, মেরু অঞ্চলের থেকে। কারণ কি না, এখানে যদি তুমি একটা m ভরের বস্তুকে রাখো, এর যে ওপর যে টান, পৃথিবীর কেন্দ্রের যে টান mg, তার থেকে কিন্তু এই mv²/rটা বাদ চলে যাবে, অর্থাৎ কিছু ওজন কমে যাবে। ঠিক আছে? কারণ mg দেখো ভেতরের দিকে কাজ করবে। তো সেরকম আমি মোটামুটি এর সঙ্গে θ অ্যাঙ্গেল করে একটা জায়গা নিয়েছি, যে অক্ষাংশ নিয়েছি, যেখানে আমি একটা m ভরের বস্তুকে রেখেছি। এখন এই পৃথিবীর আহ্নিক গতির জন্যে, অর্থাৎ এই যে আহ্নিক গতি হচ্ছে পৃথিবীর, এই আহ্নিক গতির জন্যে এই মেরু অঞ্চল, এই বিষুব অঞ্চলে যেমন ওজন কমে যাচ্ছে, এখানে ওজন কতটা কমছে বা বাড়ছে আমি সেটা লক্ষ্য করবো, একটা নির্দিষ্ট অঞ্চল যেখানে θ অ্যাঙ্গেল করে আছে। ঠিক আছে? তো সেখানে আমি যে ব্যাসার্ধটা নিয়েছি, ব্যাসার্ধ স্বাভাবিকভাবে কম হয়। বিশুদ্ধ অঞ্চলে যদি, বিষুব অঞ্চলে যদি ক্যাপিটাল আর হয় ব্যাসার্ধ, তাহলে এই অঞ্চলে নিশ্চয়ই এটা, এই যে ব্যাসার্ধটা, অর্থাৎ যেটাকে তোমার বলে হচ্ছে অক্ষাংশ, যেটাকে বলে, বা অক্ষরেখা যেগুলোকে বলে, দ্রাঘিমা তো হচ্ছে এইগুলো, এই ভার্টিক্যালি যেগুলো দ্রাঘিমা, যেগুলো হচ্ছে তোমার হরাইজেন্টালি যেগুলো, সেগুলো অক্ষাংশ বলি বা অক্ষরেখা বলি।
তো এই অক্ষরেখার যে ব্যাসার্ধ সেটাকে স্মল আর ধরেছি আমি এখানে, ঠিক আছে, এই পয়েন্টে। আচ্ছা, এবার দেখো তাহলে এই পয়েন্টে ঘুরছে, তাহলে এই দিকে আমার এম ভি স্কোয়ার বাই আর, অর্থাৎ এই পরিমাণ স্মল আর হবে এখানে, তোমার বাইরের দিকে অপকেন্দ্র বল কাজ করছে, ঠিক আছে। এখন এইটার যদি আমি দুটো উপাংশে ভাঙি, ঠিক আছে, তাহলে তোমার এই দিকে যেটা কাজ করবে সেটা কি হবে, এইটা থিটা হলে এটাও থিটা, তাহলে এটা এম ভি স্কোয়ার বাই আর কস থিটা, এটা দিয়ে কাজ করছে। এখন এর এম জিটা আবার এই দিক বরাবর কাজ করছে, ঠিক আছে, তাহলে এর এফেক্টিভ ওজন কত হবে না এম জি মাইনাস এম ভি স্কোয়ার বাই আর একটু কস থিটা, ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটু পাল্টে লিখবো, সেটা হচ্ছে মাইনাস এম জি এম ওমেগা স্কোয়ার আর লিখে ফেলি, ঠিক আছে, অর্থাৎ ভি এর টার্মে না লিখে ওমেগা টার্মে লিখলাম ইন্টু কস থিটা। আচ্ছা, ভালো কথা। এবার এই যে আমি এটা নিয়েছি, এই অ্যাঙ্গেলে যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা থিটা হবে। আচ্ছা, আবার দেখো এই ব্যাসার্ধটাও ক্যাপিটাল আর, কারণ এটা পৃথিবীর ব্যাসার্ধ, এটা যদি ক্যাপিটাল আর হয় তাহলে এই ব্যাসার্ধটাও ক্যাপিটাল আর হবে, তাহলে এইটা আর, এটা স্মল আর, এইটা থিটা, ঠিক আছে। তাহলে স্মল আর বাই ক্যাপিটাল আর ইকুয়াল টু কস থিটা হবে না, ভূমি বাই অতিভুজ, তাই তো, ভূমি বাই অতিভুজ। তাহলে স্মল আর সমান আর কস থিটা, ঠিক আছে। এই স্মল আরের ভ্যালুটা আমি এখানে এসে বসিয়ে দিচ্ছি, এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর এর পরিবর্তে আর কস থিটা বসিয়ে, তাহলে কস থিটা কস স্কোয়ার থিটা হয়ে গেল, ঠিক আছে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে এই রকম একটা অঞ্চলে আমার যে ওজনের যে হ্রাস সেটা এরকম হবে, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ যদি আমার জানা থাকে, জি যদি আমার জানা থাকে, তাহলে আমার এইটা এসে দাঁড়াবে এম জি ড্যাস্ট ইকুয়াল টু এইটা। অর্থাৎ আমি যদি এখান থেকে অভিকর্ষ যে ত্বরণের যে চেঞ্জ সেটাকে যদি মাপতে চাই, তাহলে আমার এমটাকে বাদ দিয়ে দেবো, ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। অর্থাৎ দেখো আহ্নিক গতির জন্য আমি দেখতে পাচ্ছি যে আমার যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন অর্থাৎ জি অভিকর্ষ যে ত্বরণ, সেই ত্বরণের মানের কিন্তু পরিবর্তন হচ্ছে। এখন এইটা তুমি বুঝতেই পারছো যে এই থিটাটা যদি এখান থেকে এই অ্যাঙ্গেল করে আছে, যে বাড়তে 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 যদি মেরু অঞ্চলে চলে যাই আমি, তাহলে বুঝতেই পারছো থিটাটা হয়ে যাবে 90, থিটা 90 মানে এই কস থিটা কস 90 জিরো হয়ে যাবে। অর্থাৎ মেরু অঞ্চলে কিন্তু তাহলে এই অপকেন্দ্র বলের কোনো প্রভাব নেই, ঠিক আছে। যার ফলে কিন্তু আমাদের মেরু অঞ্চলে, তোমরা ছোটোবেলায় যেটা পড়েছো যে মেরু অঞ্চলে বস্তুর ওজন একটু বেশি হয়, বিষুব অঞ্চলে কম হয়, এর কারণটা কি না মেরু অঞ্চলটা চাপা, এটা পৃথিবীর কেন্দ্র থেকে কাছে, আর এই বিষুব অঞ্চলটা স্ফীত বলে পৃথিবীর কেন্দ্র থেকে দূরে, তাই জন্যে বিষুব অঞ্চলে ওজনটা কম হয়, মেরু অঞ্চলে ওজনটা বেশি হয়, এটা তোমরা পড়েছো ছোটোবেলায়। কিন্তু এখানে আরও একটা নতুন জিনিস শিখলে, সেটা হচ্ছে যে অপকেন্দ্র বলের প্রভাবের জন্য বিষুব অঞ্চলে কিন্তু তোমার ওজনটা কমে যায়, যেটা মেরু অঞ্চলে এর প্রভাবটা একেবারেই নেই। অর্থাৎ তুমি যত মেরুর দিকে এগোবে, বিষুব অঞ্চল থেকে তুমি যত মেরুর দিকে এগোবে, তোমার কস থিটা তত বড় হবে, কস থিটা যত বড় হবে কস থিটার মান তত ছোটো হয়, থিটা যত বড় হবে কস থিটার মান তত ছোটো হয়, তোমরা জানো। সো অপকেন্দ্র বলের প্রতিক্রিয়া ধীরে 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 কমতে থাকবে এবং আমার ওজনটা সেভাবে মানে কম চেঞ্জ হবে আর কি। বেশ, আজকে এই অবধি থাক। তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে বইয়ে করে দেওয়া প্রবলেমগুলোকে তোমরা ভালো করে অবশ্যই দেখো কীভাবে করছে। খুব কঠিন প্রবলেম এখান থেকে আসে না, কিন্তু তোমরা দেখবে বইয়ের প্রবলেমগুলো, করে দেওয়া প্রবলেম, অনুশীলনীর প্রবলেমগুলোকে নিয়ে ঘাঁটাঘাঁটি করো। আমি কিছু প্রবলেম তোমাদের দেব, ঠিক আছে। আমি চাইছি যে আর দু একটা চ্যাপ্টার পড়ানো হয়ে গেলে প্রবলেমটা দিলে ভালো হয়, কারণ অনেক সময় অনেক প্রবলেম থাকে যেগুলো শুধু হয়তো এই বৃত্তীয় গতির প্রবলেম নয়, সেগুলো অন্য চ্যাপ্টারের প্রবলেম, কিন্তু বৃত্তীয় গতির মধ্যে ঢুকে আছে, অর্থাৎ অপকেন্দ্র অভিকেন্দ্র বলের ফর্মুলাটা তার মধ্যে লাগিয়ে আমাকে সে প্রবলেমগুলো করতে হচ্ছে। তো সেই প্রবলেমগুলো আমি খুঁজছি, সেগুলো বেশি এফেক্টিভ আমার পরীক্ষার পক্ষে। কিন্তু তোমরা এই চ্যাপ্টারে প্রথম দিকের যে ওমেগা সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেগুলো একটু দেখবে, ঠিক আছে। সেখানে দেখতে পাবে বেশ কিছু অঙ্ক, যে একটা চাকতি ঘুরছে, সিডি ঘুরছে, সিডির উপরে একটা গুটিকে রেখে দেওয়া হলো, সেই গুটিটা
কত বেগে বাইরের দিকে যেতে শুরু করবে, বা ডিস্কটাকে কত জোরে ঘোরালে গুটিটা বাইরে গিয়ে পড়ে যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে ওই ঘর্ষণ বল সবসময় চাইবে যে গুটিটাকে ভেতরের দিকে নিয়ে আসতে, আর অপকেন্দ্র বল চাইবে বাইরের দিকে নিয়ে যেতে। তাহলে দুটোকে ব্যালেন্স করলেই আমি বুঝতে পারবো যে ম্যাক্সিমাম কত জোরে ঘোরালে, সিঁড়িটাকে ঘোরালে আমার গুটিটা বাইরে পড়ে যাবে। এই জাতীয় অঙ্ক কিছু আছে, সেগুলো দেখবে। আচ্ছা, তারপরে তোমার আমি যে অঙ্কগুলো করালাম, বিশেষ করে এই ট্র্যাকের অঙ্কগুলো, হাফ যে সেমি সার্কেল যে ট্র্যাক, সেই ট্র্যাকের অঙ্কগুলো আমি তোমাদের করালাম। আরও কিছু কিছু অঙ্ক বই আছে, সেগুলো একটু তোমরা ভালো করে দেখো, ঠিক আছে? ওকে, থ্যাংকস।